আসসালামু আলাইকুম। শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস চোখের বালি, পর্ব ২। মেয়ে দেখিবার কথা মহেন্দ্র প্রায় ভুলিয়াছিল, অন্নপূর্ণা ভুলে নাই। তিনি শ্যামবাজারে মেয়ের অভিভাবক জেঠার বাড়ির পত্র লিখিয়া দেখিতে যাইবার দিন স্থির করিয়া পাঠাইলেন। দিন স্থির হইয়াছে শুনিয়াই মহেন্দ্র কহিল, এত তাড়াতাড়ি কাজটা করিলে কেন কাকি? এখনো বিহারীকে বলাই হয় নাই। অন্নপূর্ণা কহিলেন, সে কি হয় মহিন, এখন না দেখিতে গেলে তাহারা কি মনে করিবে? মহেন্দ্র বিহারীকে ডাকিয়া সকল কথা বলিল। কহিল, চলো তো, পছন্দ না হইলে তো তোমার উপর জোর চলিবে না। বিহারী কহিল, সে কথা বলিতে পারি না। কাকির বোনজিকে দেখিতে গিয়া পছন্দ হইল না বলা আমার মুখ দিয়া আসবে না। মহেন্দ্র কহিল, সে তো উত্তম কথা। বিহারী কহিল, কিন্তু তোমার পক্ষে অন্যায় কাজ হইয়াছে মহিন্দা। নিজেকে হালকা রাখিয়া পরের সম্বন্ধে এরূপ ভার চাপানো তোমার উচিত হয় নাই। এখন কাকির মনে আঘাত দেওয়া আমার পক্ষে বড়ই কঠিন হইবে। মহেন্দ্র একটু লজ্জিত ও রুষ্ট হইয়া কহিল, তবে কি করিতে চাও? বিহারী কহিল, যখন তুমি আমার নাম করিয়া তাহাকে আশা দিয়েছ, তখন আমি বিবাহ করিব। দেখিতে যাইবার বরং করিবার দরকার নেই। অন্নপূর্ণা বিহারী দেবীর মতো ভক্তি করিত। অন্নপূর্ণাকে বিহারী দেবীর মতো ভক্ত করিত। অবশেষে অন্নপূর্ণা বিহারীকে নিজে ডাকিয়া কহিলেন, সে কি হয় বাছা, না দেখিয়া বিবাহ করিবে? সে কিছুতেই হইবে না। যদি পছন্দ না হয় তবে বিবাহের সম্মতি দিতে পারিবে না। এই আমার শপথ রহিল। নির্ধারিত দিনে মহেন্দ্র কলেজ হইতে ফিরিয়া আসিয়া মাকে কহিল, আমার সেই রেশমের জামা আর ঢাকাই ধুতিটা বাহির করিয়া দাও। মা কহিলেন, কেন, কোথায় যাবে? মহেন্দ্র কহিল, দরকার আছে মা। তুমি দাও না, আমি পরে বলিব। মহেন্দ্র একটু সাজ না করিয়া থাকিতে পারিল না। পরের জন্য হইল, কন্যা দেখিবার প্রসঙ্গমাত্রেই যৌবন ধর্ম আপনি চুলটা একটু ফিরিয়ে লয়, চাদরে কিছু গন্ধ ডালে। দুই বন্ধু কন্যা দেখিতে বাহির হইল। কন্যার জেঠা শ্যামবাজারে অনুকূলবাবু নিজের উপার্জিত ধনের দ্বারাই তাহার বাগান সমেত ৩ তলা বাড়িটাকে পাড়ার মাথার উপর তুলিয়াছে। দরিদ্র ভ্রাতার মৃত্যুর পর পিতামাতাহীন ভ্রাতুষ্পুত্রীকে তিনি নিজের বাড়িতে আনিয়া রাখিয়াছেন। মাসি অন্নপূর্ণা বলিয়াছিলেন, আমার কাছে থাক। তাহাতে বেড়লা ঘরের সুবিধা ছিল বটে, কিন্তু গৌরব লাঘবের ভয়ে অনুকূল রাজি হইলেন না। এমনকি দেখা সাক্ষাৎ করিবার জন্য কন্যাকে কখনো মাসির বাড়ি পাঠাইতেন না। নিজের মর্যাদা সম্বন্ধে তিনি এতই কড়া ছিলেন। কন্যাটির বিবাহ ভাবনার সময় আসিল, কিন্তু আজকালকার দিনে কন্যার বিবাহ সম্বন্ধে যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির্ভবতি তাদৃশী কথাটা খাটে না। ভাবনার সঙ্গে খরচও চাই। কিন্তু পণের কথা উঠিলেই অনুকূল বলে, আমার তো নিজের মেয়ে আছে, আমি একা কত পারিয়া উঠিব। এমনি করিয়া দিন বহিয়া যাইতেছিল। এমন সময় সাজিয়া গুজিয়া গন্ধ মাখিয়া রণভূমিতে বন্ধু লইয়া মহেন্দ্র প্রবেশ করিলেন। তখন চৈত্র মাসের দিবসান্তে সূর্য অস্তুন্মুখ। দোতলায় দক্ষিণ বারান্দায় চিত্রিত চিক্কণ চীনের তালি গাঁথা। তাহারই প্রান্তে ২ ভাগ্যবতের জন্য রূপার রেখাবি, ফলমূল মিষ্টান্তের শুভমান এবং বরফ জলপূর্ণ রূপার গ্লাস শীতল শিশিরবিন্দু জালে মুদ্রিত। মহেন্দ্র বিহারীকে লইয়া আলজ্জিত ভাবে খাইতে বসিয়ালেন। নিচে বাগানে মালি তখন জারিতে করিয়া গাছে গাছে জল ছিটাই দিতেছিল। সেই সিক্ত মৃত্তিকার স্নিগ্ধ গন্ধ বহন করিয়া চৈত্রের দক্ষিণ বাতাস মহেন্দ্র শুভ্র কুঞ্চিত সুবাসিত চাদরের প্রান্তকে দুর্দাম করিয়া তুলিতেছিলেন। আশেপাশে দ্বার জানালার ছিদ্রান্তরাল হইতে একটু একটু চাপা হাসি, ফিসফিস কথা, দু একটা গহনা টুংটাং যেন শোনা যায়। আহারের পর অনুকূলবাবু ভেতরের দিকে চাহিয়া কহিলেন, চুনি, পান নিয়ে আইতো রে। কিছুক্ষণ পরে সংকোচন ভাবে পশ্চাতে একটা দরজা খুলিয়া গেল।
এবং একটি বালিকা কোথা হইতে সর্বাঙ্গে রাজ্যের লজ্জা জড়াইয়া আনিয়া পানের বাটা হাতে অনুকূল বাবুর কাছে আসিয়া দাঁড়াইলেন। তিনি বলেন, লজ্জা কি মা? বাটা ওদের সামনে রাখো। বালিকা নত হইয়া কম্পিত হস্তে পানের বাটা অতিথিদের আসন পার্শ্বে ভূমিতে রাখিয়া দিল। বারান্দায় পশ্চিম প্রান্ত হইতে সূর্যাস্ত আভা তাহার লজ্জিত মুখকে মণ্ডিত করিয়া গেল। সেই অবকাশে মহেন্দ্র সেই কম্পান্বিতা বালিকার করুণ মুখচ্ছবি দেখিয়া রইল। বালিকা তখনই চলিয়া যাইতে উদ্যত হইলে অনুকূল বাবু কহিলেন, একটু দাঁড়াও চুনি। বিহারী বাবু, এই আমার ছোট ভাই অপূর্ব কন্যা, সে তো চলিয়া গেছে, এখন আমি ছাড়া ইহার কেউ নাই বলিয়া তিনি দীর্ঘশ্বাস ফেলিলেন। মহেন্দ্র হৃদয়ে দয়ার আঘাত লাগিল। অনাথার দিকে আর একবার চাহিয়া দেখিল। কেহ তার বয়স স্পষ্ট করিয়া বলিত না। 18 বলিতে এই 12-13 হইবে, অর্থাৎ 14-15 হওয়ার সম্ভাবনাই অধিক। কিন্তু অনুগ্রহ পালিত বলিয়া একটি কুণ্ঠিত ভীরু ভাবে তাহার যৌবনারম্ভকে সংযত সংবৃত করিয়া রাখিয়াছে। আর্দ্রচিত্তে মহেন্দ্র জিজ্ঞেস করিলেন, তোমার নাম কি? অনুকূলবাবু উৎসাহ নিয়া বলিলেন, বলো মা, তোমার নাম বলো। বালিকা তাহার অভ্যস্ত আদেশ পালনের ভাবে নত মুখে বলিলেন, আমার নাম আশালতা। আশা। মহেন্দ্রের মনে হইল নামটি বড় করুণ এবং কণ্ঠটি বড় কোমল। অনাথা আশা। দুই বন্ধু পথে বাহির হইয়া আসিয়া গাড়ি ছাড়িয়া দিল। মহেন্দ্র কহিল, বিহারী, এই মেয়েটিকে তুমি ছাড়িও না। বিহারী তার স্পষ্ট উত্তর না করিয়া কহিল, মেয়েটিকে দেখিয়া উহার মাসিমাকে মনে পড়ে, বোধহয় অমনি লক্ষ্মী হইবে। মহেন্দ্র কহিল, তোমার সম্বন্ধে যে বুঝা চাপাইলাম, এমন বোধ হয় তাহার বার তত গুরুতর বোধ হইতেছে না। বিহারী কহিল, না, বোধ হয় সহ্য করিতে পারিব। মহেন্দ্র কহিল, কাজ কি এত কষ্ট করিয়া তোমার বুঝা না হয় আমি সম্বন্ধে তুলিয়া লই, কি বলো? বিহারী গম্ভীরভাবে মহেন্দ্রের মুখের দিকে চাইল। কহিল, মহিনদা, সত্য বলিতেছ? এখনো ঠিক করিয়া বলো, তুমি বিবাহ করিলে কাকি ঢের বেশি খুশি হইবেন। তাহা হইলে তিনি মেয়েটিকে সর্বদাই কাছে রাখিতে পারিবেন। মহেন্দ্র কহিল, তুমি পাগল হইয়াছ? সে হইলে অনেক কাল আগে হইয়া যাইত। বিহারী অধিক আপত্তি না করিয়া চলে গেল। মহেন্দ্র সোজা পথ ছাড়িয়া দীর্ঘ পথ ধরিয়া বহু বিলম্বে ধীরে ধীরে বাড়ি গিয়ে পৌঁছাল। মা তখন লুচি ভাজা ব্যাপারে ব্যস্ত ছিলেন। কাকি তখনও তাহার বঞ্চির নিকট হইতে ফিরেন নাই। মহেন্দ্র একা নির্জন ছাদের উপর গিয়া মাদুর পাতিয়া শুইল। কলিকাতার হর্মশিখর পুঞ্জের উপর শুল্ক সপ্তমীর অর্ধচন্দ্র নিঃশব্দে আপন অপরূপ মায়ামন্ত্র বিকীর্ণ করিতেছিল। মা যখন খাবার খবর দিলেন, মহেন্দ্র অলস্বরে কহিল, বেশ আছি, এখন আর উঠিতে পারি না। মা কহিলেন, এখানেই আনিয়া দিই না? মহেন্দ্র কহিল, আজ আর খাইব না, আমি খাইয়া আসিয়াছি। মা জিজ্ঞেস করেন, কোথায় খাইতে গিয়েছিলি? মহেন্দ্র কহিল, সে অনেক কথা, পরে বলিব। মহেন্দ্রের এই অভূতপূর্ব ব্যবহারে অভিমানিনী মাতা কোনো উত্তর না করিয়া চলিয়া যাইতে উদ্যত হইলেন। তখন মুহূর্তের মধ্যে আত্মসংবরণ করিয়া অনুতপ্ত মহেন্দ্র কহিল, মা, আমার খাবার এখানেই আনো। মা কহিলেন, ক্ষুধা না থাকে তো দরকার কি? এই লইয়া ছেলেতে মায়েতে কিয়ৎক্ষণ মান অভিমানের পর মহেন্দ্রকে পুনশ্চ আহারে বসিতে হইল। এখানেই শেষ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস চোখের বালি, পর্ব 2।